হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা ইউনিট 1 এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। তো লাস্ট ভিডিওতে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা কমপ্লিট করেছি। তো এবার একটা খুব ইম্পর্টেন্ট এবং থিওরিটিক্যাল একটা অংশ, ছোট্ট একটা অংশ তোমাদের ছায়া প্রকাশনী বইতে পেজ নাম্বার 45 এর ডান দিকের অংশ এবং পেজ নাম্বার 46 এর মেজরিটি অংশ নিয়ে এটা গঠিত। তো নাম হচ্ছে পরাবিদ্যুৎ। আমরা একে ইংলিশে বলে থাকি ডাইইলেকট্রিক্স। তো মাত্র 1.5 পাতার চ্যাপ্টার হতে পারে, কিন্তু বাস্তবিক জীবনে ডাইইলেকট্রিক্স এর প্রচুর প্রয়োগ রয়েছে। পরে যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা তোমরা করো তাহলে বিএসসি তে এবং এমএসসি তে তোমরা একটা গোটা একটা বলতে পারো যে ডাইইলেকট্রিক্স এর গোটা একটা বই হয়। তার মানে এটা খুব সলিড স্টেট ফিজিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যারা স্পেশালাইজেশন নিয়ে পড়ে পড়বে ফিজিক্সে খুব কাজেও লাগবে। তো আপাতত আমরা এইচএসসি সিলেবাসে যদি আসি, তাহলে এই ডাইইলেকট্রিক্স কিংবা আমরা যাকে পরাবিদ্যুৎ বলি, এটা বেসিক্যালি কি না, এটা বেসিক্যালি হচ্ছে মূলত এটা হচ্ছে একটা অন্তরক, অর্থাৎ এদের কাছে কোনো মুক্ত ইলেকট্রন নেই। এইটা হচ্ছে মূল কথা। তো যেহেতু মুক্ত ইলেকট্রন নয় নেই এদের কাছে, তাহলে এরা হচ্ছে সুপরিবাহী নয়, এরা তাহলে হচ্ছে কুপরিবাহী। এবার পরাবিদ্যুৎ অত বেশি গুরুত্ব পাচ্ছে, তাহলে এদের কাছে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন নেই, তারপরেও এদের মধ্যে একটা বিশেষ ধর্ম আছে। কি? এরা তড়িতের সুপরিবাহী নয়, কিন্তু যদি এদেরকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপিত করা হয় কিংবা রাখা হয়, তখন এদের ধনাত্মক এবং ঋণাত্মক যে আধানের কেন্দ্র রয়েছে তাদের মধ্যে একটু আপেক্ষিক সরণ হয়। আমি একটু পরে আরো এক্সপ্লেন করব। তো এই আপেক্ষিক সরণ হওয়ার জন্য একটা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করে। অর্থাৎ আগে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য ছিল, যেহেতু পজিটিভ এবং নেগেটিভ আধানের কেন্দ্রগুলো কোইনসাইড করার জন্য, সেটা কিন্তু তখন পাওয়া যায়। তো এর যে বিহেভিয়ার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে, সেটা একটা পরিবাহীর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এই বিহেভিয়ারই একে কিন্তু অতটা বেশি প্র্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ করে তোলে। তো এবার প্রশ্ন হচ্ছে, এই পরাবিদ্যুৎ তাহলে ক রকমের হয়? না, পরাবিদ্যুৎ অ্যাকচুয়ালি হচ্ছে দু রকমের হয়। পরাবিদ্যুৎ একটা কি না, একটা হচ্ছে অমেরুবর্তী, একটা হচ্ছে আমাদের অমেরুবর্তী, আর আরেকটা হচ্ছে মেরুবর্তী। তো তোমরা বইতে দুটোই দেখতে পাবে, পেজ নাম্বার 45 এ অমেরুবর্তী আর পেজ নাম্বার 46 এ মেরুবর্তী রয়েছে। তো আমাদের আলোচনা এই দুটোকে নিয়েই মূলত। তো প্রথমে জেনে নেওয়া যাক অমেরুবর্তী পদার্থ মানে কি। তার মানে হচ্ছে এদের কাছে কোনো নেট ডাইপোল মোমেন্ট কিংবা লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক নেই। অর্থাৎ পি হচ্ছে এদের ক্ষেত্রে শূন্য। কেন শূন্য সেটা জেনে নেওয়া যাক। তা শূন্য হওয়ার কারণ হচ্ছে, যদি এটা একটা অমেরুবর্তী পদার্থ আমি ধরি পরাবিদ্যুৎ, তাহলে এদের পজিটিভ আর নেগেটিভের যে সেন্টারটা, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আধানের যে কেন্দ্র, সেটা কিন্তু একই বিন্দুতে উপরিপাত হচ্ছে। তো একই বিন্দুতে উপরিপাত হওয়ার জন্য কোন রকম সেপারেশন নেই এই পজিটিভ আর নেগেটিভ কেন্দ্রের মধ্যে। কোন রকম সেপারেশন না থাকার জন্য লব্ধি যে কারণ হচ্ছে, তোমরা জানো P = কি হয়, Q × 2L। তো 2L টাই 0 এর ক্ষেত্রে, সেই জন্য কিন্তু কোন রকম এই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। এটা হচ্ছে মূল কথা। এইবারে প্রশ্ন হচ্ছে, এরকম উদাহরণ না তোমরা হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, যতগুলো হোমোনিউক্লিয়ার মলিকিউল রয়েছে, অণু রয়েছে হোমোনিউক্লিয়ার, যাদেরকে নিউক্লিয়াস সেম, তাদের ক্ষেত্রে তো থাকছেই। এছাড়া আমরা মিথেনের উদাহরণটাও নিতে পারি, তাদের ক্ষেত্রেও লব্ধি কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা শূন্য হচ্ছে। তার মানে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার আগে অবধি এদের ক্ষেত্রে কিন্তু লব্ধি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা নেই, ডিউ টু দা কোইন্সিডেন্স অফ পজিটিভ এন্ড নেগেটিভ সেন্টার। তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের কেন্দ্রগুলো পরস্পরের সঙ্গে উপরিপাত হওয়ার জন্য এটা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি হয়? মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, সেটা হচ্ছে তাদের পজিটিভ আর নেগেটিভ সেন্টারের মধ্যে অলওয়েজ একটা সেপারেশন থাকে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার আগে। আর এর ক্ষেত্রে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার আগে কোইনসাইড করে যায়, এই জন্য পাওয়া যায়নি পি এর মান। এর ক্ষেত্রে কিন্তু থাকে।
তড়িৎ দ্বিমেরু ভ্রামক অলরেডি থাকে। অনেক উদাহরণ আছে, আমি সহজ দুটো দিই। তোমাদের বইতে আরো একটা উদাহরণ রয়েছে যেটা সবচেয়ে কমন বলা যেতে পারে, সেটা হচ্ছে কি না জলের উদাহরণটা দিয়েছে, কারণ জলের এই গুণটা খুবই কাজেও লাগে। যাকে তাহলে এই এক্সাম্পল গুলো যেগুলো দেখতে পাচ্ছি, আমি যদি অ্যামোনিয়াও ধরি, তো এদের ক্ষেত্রে সবসময় একটা নেট ডাইপোল মোমেন্ট কিংবা একটা লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। তার মানে বহিস্থ তড়িৎ ক্ষেত্র রাখার আগেও থাকে, রাখার পরেও থাকে, আর এর ক্ষেত্রে থাকে না। কেন থাকে না? না কোইনসাইড করে যাচ্ছে, তাই টুয়েলটা জিরো হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে কেন থাকে না? পজিটিভ এবং নেগেটিভ আধানের মধ্যে সেপারেশন কিংবা দূরত্ব সব সময় বজায় থাকে। এইবারে আসি আমরা, এই যে আমরা এটা বলেও দিলাম, কিন্তু এদেরকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রে রাখবো তখন কি ঘটবে? সাপোজ একটা অমেরুবর্তী পদার্থকে, তাকে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র সাপোজ E0 কিংবা E যা কিছু তোমরা ধরতে পারো, এর মধ্যে যখন আমি রাখবো তখন কি হবে? না দেখো, তখন এই প্লাস আর মাইনাস সাইনের মধ্যে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ যে আধানের সেন্টার রয়েছে, কেন্দ্র, তাদের মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটছে। দেখো, আপেক্ষিক সরণ ঘটার জন্য তারা পরস্পর থেকে একটু দূরে চলে গেছে, সামান্য দূরত্ব চলে গেছে। আমি আঁকার জন্য একটু বড় করে এঁকেছি, কিন্তু বাস্তবে সামান্য দূরত্ব সরে যাচ্ছে। তার জন্য একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে? না টুয়েলটা আগে জিরো হয়ে গেছিল, বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রবাহ একটু সরে গেছে, সেই জন্য সেটা চলে এসেছে। ওই জন্য পি কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তার মানে আগে সে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করছিল না, এখন কিন্তু তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করছে। তো তড়িৎ দ্বিমেরুর মতো এই আচরণ করার জন্য একে আমরা আবিষ্ট তড়িৎ দ্বিমেরু বলে থাকি, আর এই ভ্রামককে বলে থাকি আবিষ্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কিন্তু এটা শুধু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কিংবা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতেই হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে মেরুবর্তী পদার্থ যাদের পি অলরেডি ছিল, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক আগের থেকেই ছিল, তো এদেরকে আগের থেকে যদি আছে, তাহলে এদেরকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে নিয়ে এলে তাহলে আর কি ফারাক পড়বে? সেটা আগের থেকেই ছিল না, একটু ভাবতে হবে। আগের থেকে থাকলেও একটু ভেবে দেখো, আগের থেকে যদি থাকেও, আমি এরকম ধরলাম, আমি এরকম যদি ধরি কিছুক্ষণের জন্য, হ্যাঁ আগের থেকে আছে, আগের থেকে থাকলেও তোমার পেজ নাম্বার 46 এ দেখতে পারো যে আগের থেকে আছে। ঠিক আছে, আগের থেকে থাকলেও একটা ব্যাপার রয়েছে, যখন আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি না, ওই জন্য আমি লিখে রাখলাম E0 সমান 0, তখন এই যে প্রত্যেক অণুগুলো রয়েছে, কেউ মেরুবর্তী কেউ অমেরুবর্তী কেন থাকে? তাদের আধানের বন্টনের জন্য কিংবা সিমেট্রির জন্য, অর্থাৎ প্রতিসময়ের জন্য বাংলায় বলতে গেলে। তো এই ক্ষেত্রে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করিনি, তবুও কিন্তু লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাচ্ছি না, ইন্ডিভিজুয়াল তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাচ্ছি প্রত্যেকে, কিন্তু অ্যাজ এ হোল আমরা কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার একটা বড় কারণ, সেটা কি না যখনই বহিস্থ তড়িৎ ক্ষেত্র ছাড়ার আগে রাখা হচ্ছে, তারা এলোমেলো ভাবে থাকে, মানে দে আর র্যান্ডমলি ওরিয়েন্টেটেড। তো তারা এলোমেলো ভাবে থাকার জন্য যে নেট যে কন্ট্রিবিউশনটা, সেটা কিন্তু হচ্ছে না, তাহলে এই জন্য জিরো হয়ে যাচ্ছে। কিন্তু যখন এদেরকে আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, সাপোজ এরকম, সাপোজ E0 আছে, তাহলে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে থাকার জন্য কি হবে? যদি আরো থাকে এরকম পরপর, তারা কিন্তু ফিল্ড বরাবর, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে বরাবর, সেই বরাবর দেখছো প্লাসটা অভিমুখ থাকবে আর নেগেটিভটা অপোজিট থাকবে, সেই বরাবর তারা কিন্তু সজ্জিত হয়ে যাবে। তো এই যে সজ্জিত হওয়ার ঘটনা, অর্থাৎ আমরা একটা পরাবিদ্যুৎ পদার্থকে রাখছি, সে মেরুবর্তী হোক কি অমেরুবর্তী পদার্থ হোক, পরীক্ষাতে যেহেতু সংজ্ঞা রয়েছে তড়িৎ মেরুবর্তিতা বলতে আমরা কি বুঝি, তো সেই তড়িৎ মেরুবর্তিতা সম্বন্ধে এখান থেকেই সংজ্ঞা দিতে হবে যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই পরাবিদ্যুৎ যে অণুগুলো রয়েছে, কিংবা আমরা যদি মেরুবর্তীও বলি, তোমরা বইতেও ডেফিনেশন দেখতে পারো, বইতে বলা রয়েছে যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে এই পরাবিদ্যুৎ পদার্থ যে রয়েছে, সে মেরুবর্তী হোক কি অমেরুবর্তী হোক, এদের যে তড়িৎ দ্বিমেরুর মতো যে আচরণ করা, এই আচরণ করার যে ঘটনা, কিংবা যে ধর্মের জন্য কিংবা যে ঘটনার জন্য এটা হচ্ছে, তাকেই আমরা বলে থাকি তড়িৎ মেরুবর্তী। এটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 নম্বরের জন্য। ইংলিশে বলা হয় হোয়াট ইজ ইলেকট্রিক পোলারাইজেশন, এটাকে ইলেকট্রিক পোলারাইজেশন আমরা বলে থাকি। তো এইবারে যে প্রশ্নটা হচ্ছে, আমরা যে ইলেকট্রিক পোলারাইজেশন সম্বন্ধে জানলাম, তো ইলেকট্রিক পোলারাইজেশন থেকে এরপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে
আমরা একটা দ্বিমেরু পাচ্ছি, তড়িৎ দ্বিমেরু পদার্থ। সেটা কিরকম না আবিষ্ট, কারণ বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই ঘটনাটা কিন্তু ঘটছে। এবার যদি আমরা বলি যে এই অমেরুবর্তী পদার্থ কিংবা মেরুবর্তী পদার্থ একে রাখার জন্য এই ঘটনাটি ঘটলো, কিন্তু তোমরা একটা জিনিস নোট ডাউন করতে পারো, সেটা হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অমেরুবর্তী পদার্থের যেরকম আচরণ, মেরুবর্তী পদার্থের আচরণ কিন্তু একই রকম। শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র না দিলে তখন এদের কোনো ডাইপোল মোমেন্ট কিন্তু ছিল না, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য ছিল। কিন্তু এর না দিলেও ছিল, দিলেও থাকছে। এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যখন না দিচ্ছি তখন ইন্ডিভিজুয়ালি থাকছে, কিন্তু অ্যাজ এ হোল থাকছে না, কারণ অ্যাজ এ হোল কন্ট্রিবিউশনটা জিরো হয়ে যাচ্ছে, কারণ অণু তো আর একটা নেই, অনেকগুলো অণু রয়েছে। তো এইটা আমরা জানলাম। নেক্সট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যখন একটা পরাবিদ্যুৎকে আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখি, আর যখন আমরা এই পরাবিদ্যুৎকে বহিস্থ ক্ষেত্রে না রেখে ধরো একটা পরিবাহীকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখলাম, তখন কি হয়? তো সিম্পল একটা আমি কথা বলি। ধরো এইটা একটা পরিবাহী, একে আমরা একটা এক্সটার্নাল ফিল্ডে রেখে দিলাম, এরকম সাপোজ একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রেখে দিলাম। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো, একটা সাইড আমি পজিটিভ ধরবো, একটা মাইনাস করবো। তাহলে এরকম যদি হয়, তোমরা যেটা বইতেও দেখতে পাচ্ছ, তো এই যে ঘটনাটা যখন হবে তখন কি হবে? যত পরিবাহী, যেহেতু পরিবাহীর ক্ষেত্রে তো মুক্ত ইলেকট্রন থাকে, ওই জন্য তোমরা বইতেও ছবিতে যদি লক্ষ্য করে দেখো, সব নেগেটিভ গুলো আর এদিকে পজিটিভ গুলো এইভাবে সজ্জিত হয়ে যাচ্ছে। পরিবাহীর ক্ষেত্রে যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে, তার মানে কি তার ধনাত্মক আধানের যেগুলো থাকছে অংশ, সেটা এই বরাবর নেগেটিভ সাইডের বরাবর, ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ সাইড বরাবর, আর পজিটিভ সাইড বরাবর হচ্ছে তার নেগেটিভ সাইড গুলো, অর্থাৎ ইলেকট্রন গুলো। তো তোমরা বইতে পেজ নাম্বার 46-এ 2.56 ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তার মানে তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক প্রান্তের দিকে চলে যাচ্ছে মুক্ত ইলেকট্রন গুলো, আর এই দিকে চলে যাচ্ছে ধনাত্মক আধানের অংশগুলো। এবার একটু ভেবে দেখো তো, বহিস্থ একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, ইলেকট্রন তার বিপরীত দিকে চলে গেছে। এবার একটু ভাবো, ইলেকট্রন বিপরীত দিকে আর ধনাত্মক অংশটা এই দিকে, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের বিপরীত দিকে এই পরিবাহীর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্রের উৎপত্তি হয়েছে। কি বললাম? বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখার জন্য এই যে সরে যাওয়ার জন্য ভেতরে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সেই ভেতরে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার একটা তড়িৎ প্রাবল্য থাকবে। সেই তড়িৎ প্রাবল্য যেহেতু এর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন যথেষ্ট থাকে পরিবাহীর ক্ষেত্রে, সেই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য আর আমাদের এই বহিস্থ তড়িৎ ক্ষেত্রে যে তড়িৎ প্রাবল্য দুটো সমান এবং বিপরীত হয়। যেহেতু বিপরীত দিকে, এই জন্য লব্ধি যে পাই সেটা শূন্য হয়। ওই জন্য দেখবে বইতে লেখা রয়েছে, পরিবাহীর মধ্যস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, অর্থাৎ এর মধ্যে যে কোনো বিন্দুতে যদি আমরা দেখি তড়িৎ প্রাবল্যের মান কিন্তু আমরা শূন্য পাবো। এইটা হচ্ছে মেন পরিবাহী ক্ষেত্রে। whereas যদি এই ঘটনাটা আমরা অন্য কারো ক্ষেত্রে করি, সাপোজ একটা উদাহরণ দিই, সাপোজ বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়নি, জিরো প্রয়োগ করা হয়নি, তখন কি হবে? না এইভাবে আমি আর ভাবছি না, এরকম যত খুশি আমরা যাবে। তার মানে কি, এটা কোনো নির্দিষ্ট ভাবে থাকছে না। এর মধ্যে অবশ্যই, যেহেতু এরা মেরুবর্তী পদার্থ, এরকম মাইনাস প্লাস এরকম থাকবে। আমি এটা নিয়ে কোনো দ্বিধায় নেই, সেটা থাকবে, এরকম চলতে থাকবে। কিন্তু আমি অন্য কথা বলতে চাইছি, এটা দেখো এলোমেলো ভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, অর্থাৎ র্যান্ডমলি ওরিয়েন্ট হয়ে আছে। ওই জন্য দেখো লব্ধি যে ব্যাপারটা, দ্বিমেরু ভ্রামক যেটা পাওয়া, সেটা কিন্তু আমরা পাবো না বহিস্থ তড়িৎ ক্ষেত্রে অভাবে, অর্থাৎ বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়নি। এটা রয়েছে তোমাদের 2.57 প্রথম ছবিতে। এইবারে ভেবে দেখো, যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্র যদি থাকে, দেখা গেল বহিস্থ তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে বহিস্থ তড়িৎ ক্ষেত্র যখন থাকবে তখন কি হবে? না সাপোজ এরকম বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা আছে, তো এই বহিস্থ তড়িৎ ক্ষেত্র থাকার জন্য কি হবে? না এই অঞ্চল জুড়ে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র E0 কাজ করছে। তো এখানে যদি আমি ভেবে দেখি,
আমি আর বেশি আঁকছি না, দু তিনটে বোঝালেই হবে, আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো আঁকলাম। তাহলে তড়িৎ ক্ষেত্র এদিকে থাকছে, তো এই জন্য তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে মাইনাস আর প্লাস যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ প্রোটনের কেন্দ্রগুলো বলতে গেলে তো ধনাত্মক আর ঋণাত্মক মানে ইলেকট্রনের গুলো, তাহলে এরকম থাকছে, তাই তো। এইবারে এই পরিবাহী, অর্থাৎ পরিবাহী বলাটা ভুল হবে, পরাবিদ্যুৎ বলাটাই ভালো, কারণ এটা তো পরিবাহী নয়, এটা পরাবিদ্যুৎ। তো এই পরাবিদ্যুৎ গুলো সে মেরুবর্তী হোক কি অমেরুবর্তী হোক না কেন, এই ধনাত্মক ঋণাত্মকের আপেক্ষিক সরণ ঘটেছে আর মেরুবর্তী গুলোতে আগে থেকেই সরণ রয়েছে। তাহলে এদের এই মাঝ বরাবর যদি আমি অংশ এবং যদি ভাবি, তাহলে কি মাঝের অংশতে কিছু নেই, না ধনাত্মক ঋণাত্মক অংশের কোনো কন্ট্রিবিউশন থাকছে, যা থাকছে দুই প্রান্তে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তাহলে এই মাঝের অংশগুলোতে আমরা কি বলবো, না তড়িৎ প্রবল, সেখানে অ্যাজ ইফ নেই। তার মানে যা আছে এই দিকে একটা অংশ, এই দিকে একটা অংশ, তার মানে ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই তড়িৎ মেরুবর্তিতার জন্য, অর্থাৎ দ্বিমেরু আচরণ করার জন্য কিংবা আবিষ্ট তড়িৎ দ্বিমেরুর জন্য, তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্র অবশ্যই বিপরীত দিকে, কারণ সে তো বাধা দিচ্ছে, কারণ সে র্যান্ডমলি ছিল, তাকে এবারে জোর করে ফিল্ড বরাবর অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবল যে বরাবর রয়েছে সেই বরাবর তাকে ওরিয়েন্ট হতে হচ্ছে, কারণ সে বাধা দিচ্ছে। কিন্তু যেহেতু এদের কাছে যথেষ্ট মুক্ত ইলেকট্রন নেই, সেই বাধাটা কিন্তু খুব বেশি হবে না, অর্থাৎ পরিবাহী ক্ষেত্রে যেটা সমান হয়ে গেছিল এখানে সমান হবে না, খুবই কম হবে। এইটা এই তড়িৎ ক্ষেত্রকে আমরা বলে থাকি পোলারাইজেশনের জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র, আমরা বলি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন, আর আমরা বাংলায় বলতে পারি তড়িৎ মেরুবর্তিতার জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কিংবা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এটা কি করছে, অপোজিট দিকে থাকছে, এটা এই দিকে, এটা এই দিকে। তার মানে যে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে না, E0 টা যেহেতু বেশি বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র, সেটা হবে EP। তার মানে দেখো লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মান কিন্তু হ্রাস পেয়েছে। এইটা দেখো তোমাদের বইতে যে 46 নম্বর পেজের নিচের দিকে কিন্তু বলা হয়েছে। তার মানে তড়িৎ দ্বিমেরুবর্তিতার জন্য অণুগুলির এরূপ সজ্জার জন্য লব্ধি তড়িৎ প্রাবল্য কিন্তু হ্রাস পেয়েছে, যেটা এই ক্ষেত্রে শূন্য হয়েছিল পরিবাহীর ক্ষেত্রে। তার মানে পরিবাহীর আচরণ এই পরাবিদ্যুৎ পদার্থের আচরণের সঙ্গে কোনো রকম মিল কিন্তু নেই। তো পরীক্ষাতে এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে। একটা জিনিস যেটা ছায়া প্রকাশনী বইতে নেই, যেটা সাঁতরা বইতে তোমরা পাবে কিংবা বাসুদেব ঘোষ অন্যান্য বই দেখতে পারো, তো সেটা হচ্ছে এই তড়িৎ মেরুবর্তিতাটা পরিমাপ কিভাবে করি। না এই তড়িৎ মেরুবর্তিতা আমরা যেটা পরিমাপ করি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে পরিমাপ করি আমরা একটা ভেক্টর দিয়ে, এই ভেক্টরকে বলা হয় পোলারাইজেশন ভেক্টর, অর্থাৎ মেরুবর্তিতা ভেক্টর। তো এই মেরুবর্তিতা ভেক্টর কিভাবে ডেফিনেশন দেওয়া হয়, না লিমিট del p টেন্ডস টু 0 আর এইদিকে del p এদিকে v। del p কি, না যে আবিষ্ট তড়িৎ দ্বিমেরু হলো তার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক একক আয়তনে কি পরিমাণ তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, সেটাই হচ্ছে এই মেরুবর্তিতা ভেক্টর। তো এইখানে এইটা মনে রাখতে হবে। ইন শর্ট আমরা বলতে পারি যে এরকমই del p বাই v, কিন্তু এটা এই del v যেটা বলা হচ্ছে, এটা যদি আমি del v এখানে লিখি তাহলে একটু ভালো হয়। ইন শর্ট এরকম একটা বলা যেতে পারে। কিংবা যেহেতু এটা একটা ভেক্টর রাশি, আবার এর যে একক এবং মাত্রা সেটা কি, এটা del v লিখবে, কিন্তু এর একক কিংবা মাত্রা যাই বলো না কেন সেটা সবই হচ্ছে সিগমার যে মাত্রা এবং একক, অর্থাৎ আধানের যে তলমাত্রিক ঘনত্ব তার মাত্রা এবং এককের সঙ্গে সমতুল্য। আমরা চাইলে বের করতে পারি কি রকম, উপরে আছে কি p তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য আমরা জানি q * 2l হতো, আর নিচে হচ্ছে আয়তন, আয়তন মানে l কিউব। তাহলে দেখো যদি আমি মাত্রা বের করি, q এর মাত্রা কত হচ্ছে it, এটা তোমাদের ছায়া বইতে নেই, আর 2l মানে l, আর এখানে কত হচ্ছে l কিউব। তাহলে দেখো যদি আমি এখানে তোমাদের এই দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ আমরা বলা উচিত বরং মেরুবর্তিতা ভেক্টর, কারণ দ্বিমেরু ভ্রামকটা এইটা হচ্ছে মেরুবর্তিতা ভেক্টর। তো এই পোলারাইজেশন পরিমাপ করার জন্য আমরা এই তড়িৎ মেরুবর্তিতা যে ভেক্টর, কিংবা আগে আমরা অনেক সময় বলে থাকি যে তড়িৎ মেরুবর্তিতা নির্ণয় করা কিংবা তড়িৎ মেরুবর্তিতা সম্বন্ধে জানার জন্য যে ভেক্টরটা ইউজ করা হয় কিংবা যে ভৌতরাশিটা ইউজ করা হয়, সেটাই হচ্ছে এই পোলারাইজেশন ভেক্টর। তো এখান থেকে আমরা খুব সহজেই দেখো, এখান থেকে এটা l স্কয়ার আসছে, এটা উপরে চলে যাচ্ছে,
এইটা আসছে। এবার দেখো এখান থেকে যদি একক বলি আইটি মানে কি হচ্ছে আধান, তাহলে কুলম্ব, তাহলে কুলম্ব মিটার টু দি পাওয়ার -2। তোমরা চাইলে এমনিও একক বের করতে পারো কি করে না q * 2l/v। q মানে কত কুলম্ব, উপরটা মিটার, নিচেরটা মিটার কিউব, তাহলে কুলম্ব পার মিটার স্কয়ার, এটা হচ্ছে তার একক এবং মাত্রা। তো এখানে আলোচনা শেষ করছি। তোমাদের পেজ নাম্বার 46 এবং 45 এর পরাজিত সংক্রান্ত যে আলোচনা ছিল। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা পরীক্ষাতে যতটা ইম্পর্টেন্ট নয়, প্রয়োগমূলক বেশি, কারণ গাউসের উপপাদ্য পড়তে গেলে প্রথমে আমাদের ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ফ্লাক্স এবং ঘনকোণ সম্বন্ধে জানতে হবে। সেখান থেকে অবশ্য শুধু তড়িৎ ফ্লাক্সটাই পরীক্ষাতে বেশি আসে, ঘনকোণ কিংবা ক্ষেত্র ভেক্টর নিয়ে সেরকম প্রশ্ন এইচএসে আসে না, কিন্তু কনসেপ্টের জন্য ওটা শেখা জরুরি রয়েছে। সেটা আমি নেক্সট ভিডিওতে আগে তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপরে আমরা গাউসের উপপাদ্য, বিবৃতি, তার প্রমাণ নিয়ে আলোচনা করব তারপরের ভিডিওতে। তো এখানে শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তড়িৎ ফ্লাক্স এবং ক্ষেত্র ভেক্টর নিয়ে আলোচনা। টিল দেন, বাই।